আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। দেশ গঠনে সরকারি বিরোধী দল একসঙ্গে কাজ করবে মন্তব্য। মঙ্গলবার শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের শপথের পরই বিলুপ্ত হবে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক। এবং জাতীয় নির্বাচনের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান, শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলছেন বিশ্লেষকরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় ডক্টর শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। এরপর রাজধানীর হেয়ার রোডে নাহিদ ইসলামের সাথে আলোচনা হয়। জাতীয় নির্বাচনের জয়ের পর বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের রাজনীতিতে এক ইতিবাচক সংস্কৃতি সৃষ্টি করলেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। দেশের রাজনীতিতে এক অনন্য নজির। নির্বাচনে জয়লাভের পর জয়ী দলের প্রধান গেলেন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতে। দু একদিন পরই দেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। সন্ধ্যা 7:10 বসুন্ধরা আবাসিক এলাকায় ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘণ্টাখানেক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠক নিয়ে বিস্তারিত জানান নায়েবে আমির। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। সেখান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চলে যান 11 দলীয় জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হেয়ার রোডের সরকারি বাসভবনে। সেখানেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় তাদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির নেতৃত্বে গঠিত ভবিষ্যৎ সরকারে এনসিপি থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেখানে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে কোনো কথা হয়েছে? আমরা আদার্স পলিটিক্যাল কোশ্চেন এখানে কোনোভাবেই ডিসকাস হয় নাই এবং সেই বিষয়গুলো নিয়ে সামনের দিনে আমাদের মধ্যে আরও আলোচনা হবে এবং তখন আমরা আপনাদেরকে বিষয়বস্তুগুলো পরিষ্কারভাবে জানাতে পারব। দুই নেতার বাসভবনেই বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের দুদিন আগে নবনির্বাচিত এমপি ও দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবনির্বাচিতরা বলছেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করতে চান তারা। শাকের আদনানের রিপোর্ট। গুলশান এভিনিউয়ের বাসা থেকে দুপুর 12:30টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। শুভেচ্ছা জানাতে আসেন নির্বাচিত সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। দেখেন, আমরা যে এলাকায় যেটা প্রতিশ্রুতি দিয়েছি তো সেগুলো তো আমাদের বাস্তবায়ন করতে হবে, কারণ এই প্রতিশ্রুতির কারণে ভোটাররা আমাদের ভোট দিয়েছে। আমাদের দলের চেয়ারম্যান যে কৌশলে, যে বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে এই নির্বাচনকে বের করে নিয়ে এসে জাতিকে উপহার দিয়েছেন, এটা দেশবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানিয়েছি।
ধন্যবাদ জানিয়েছি। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। শপথ গ্রহণ অনুষ্ঠানটা খুবই জরুরি এবং এর মধ্য দিয়ে নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করবেন এবং এই কঠিন দায়িত্বটুকু পালন করবেন এবং সেই জিনিসগুলোকে খুব দ্রুত সমন্বয় করে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। নেতারা বলেন, দেশের কল্যাণ ও মঙ্গলে ভোটাররা বিএনপির ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তা স্মরণে রাখতে হবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার সকালে 297 জন সংসদ সদস্য শপথ নেবেন, আর বিকেলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন উপদেষ্টা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশি অতিথিদেরও। শপথ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করতে প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনে। পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন 297 জন নির্বাচিত সংসদ সদস্য। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। শপথ গ্রহণকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকবে, আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে। এর বাইরে কিছু ট্রাফিক মুভমেন্টের কিছু রেস্ট্রিকশন থাকবে। আর সর্বোপরি অনুষ্ঠান ঘিরে আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রীতি অনুযায়ী মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়, তবে এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 212টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। উপদেষ্টা পরিষদের শেষ সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে থেকেই নিজের কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হওয়ার সাথে সাথেই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল উপদেষ্টা পরিষদের শেষ সভা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। শপথ হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছরে ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে। তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথ হওয়ার পরই বর্তমান উপদেষ্টারা তাদের দায়িত্ব শেষ করবেন। তারভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে, তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আর উপদেষ্টারা যারা, তারা
শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। ভেঙে পড়া অর্থনীতিকে উদ্ধার করা এই সরকারের বড় সাফল্য। একই সঙ্গে সরকারি বাহিনীর গুম, খুন না হওয়া ও সংবাদপত্রের স্বাধীনতাও এই সরকারের অন্যতম সাফল্য বললেন প্রেস সচিব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার সরকারের শপথ অনুষ্ঠানে হাজারের বেশি আমন্ত্রিতদের মধ্যে থাকছেন বিদেশি অতিথিরাও। যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান, স্পিকার, মন্ত্রী ও সচিবরা। অনুষ্ঠানে বিশেষ করে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতা ও কর্মকর্তাদের সমবেত হওয়ার ঘটনাকে নতুন সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর গত 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ভোট বসন্ত দেখেছে বাংলাদেশ, সেই নির্বাচনে গণমানুষের ম্যান্ডেট নিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 17ই ফেব্রুয়ারি। 297 আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই দিনে বিকালে প্রথমবারের মতো জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সরকারের শপথ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের। এদিন দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বিএনপি। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় দক্ষিণ এশীয় নেতাদের সম্ভাব্য আগমন সহ আন্তর্জাতিক উপস্থিতিও নজর কাটছে। দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমকে সরকার ও বিএনপির সূত্রগুলো জানিয়েছে, নতুন সরকারের শপথকে ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে 13টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির সাথে কথা বলে অন্তর্বর্তী সরকার অতিথিদের তালিকা করেছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ঢাকা নয়াদিল্লি সম্পর্কে এবং দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাসের প্রেক্ষাপটে ভারতকে আমন্ত্রণ বিশেষ তাৎপর্য বহন করে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতারা যখন ঢাকায় সমবেত হচ্ছেন, তখন 17ই ফেব্রুয়ারির এই অনুষ্ঠানটি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা হিসেবেই বিবেচিত নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন নেতৃত্ব কিভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করে তারও একটি প্রাথমিক পরীক্ষায় পরিণত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর কারা স্থান পেতে যাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায়, এ নিয়ে চলছে আলোচনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও শরিকরাও থাকতে পারেন নতুন সরকারে। মিথিলা নাজরিনের রিপোর্ট। নতুন সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। থাকতে পারে সারা দেশের অঞ্চলকেন্দ্রিক এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী দলের পক্ষ থেকে বক্তা হিসেবে এবং পরে নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মন্ত্রিসভায় সম্ভাব্য সদস্য হিসেবে আসছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার SZM জাহিদ হোসেনের নাম। কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশে বিদেশে পরিচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির গত মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারাও এবার প্রাধান্য পেতে পারেন। নারী ও সংখ্যালঘু নেতৃত্বের পাশাপাশি মানিকগঞ্জ, সিলেট, ফরিদপুর, টাঙ্গাইল ও নেত্রকোনা সহ বেশ কয়েকটি অঞ্চলের নেতাদের নাম এসেছে আলোচনায়। বিগত যুগপৎ আন্দোলনে যারা মিত্র হিসেবে বিএনপির সাথে ছিলেন
এবং জাতীয় নির্বাচনে নিজ নিজ প্রতীকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন তারাও স্থান পেতে পারেন বলেও জানা গেছে। এর বাইরে বিভিন্ন খাতে যারা নেতৃত্বস্থানীয় হিসেবে দেশে বিদেশে কাজ করেছেন তাদের প্রাধান্য থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সংস্কার প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফল পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, খণ্ডিতভাবে বাস্তবায়ন নয়, গণভোটের পূর্ণ ফলই মানতে হবে। রবিবার কিশোরগঞ্জ সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে তাদের সহযোগিতা থাকবে, আর জনস্বার্থ বিঘ্নিত হলে তারা জনগণের পক্ষে থাকবেন। এর আগে তিনি ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় এক সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মরণ সভায় অংশ নেন। পরে নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন জামায়াতের আমির। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না। জাতীয় পার্টি এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছে না, এখন তো আর গুগলে নাই। কেন নাই? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, এই জন্য আজকে নাই। এখন তারা শুধু বুথের জগৎ থেকে যান নাই, জনগণের মন থেকে উঠে গেছেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট অভিযোগ করেছে 32টি আসনে 11 দলের প্রার্থীকে স্বল্প ভোটের ব্যবধানে হারানো হয়েছে। সেই সাথে তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এসব অভিযোগ করে। তারা বলেছেন, ভোট গ্রহণে বড় কোনো সহিংসতা না হলেও জাল ভোট পড়েছে। অনিয়মের অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক জায়গায় রেজাল্ট শিটে কাটাছেঁড়া করা হয়েছে। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, যথাসময়ে ফলাফলে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রকাশে ত্রুটি হয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না, নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী। আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়, সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। ত্রয়োদশ জাতীয় সংসদে 297টি আসনের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি, প্রায় 50%। এরপরই রয়েছে জামায়াতে ইসলামী, ভোটের হার 31.76%। ভোটের হারে এরপরই রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা 5.79%। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হয় 299টি আসনে। তবে এর মধ্যে 297টি আসনের ফল ঘোষিত হয়েছে। 2টি আসনের ভোটের ফলাফল স্থগিত থাকলেও ভোটের হারে এগিয়ে আছে বিএনপি। 297টি আসনের ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে বিএনপি পেয়েছে 49.97% ভোট। 31.76% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াত ইসলামী। তৃতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা পেয়েছে 3.05% ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% ভোট পেয়ে রয়েছে চতুর্থ অবস্থানে, আর 2.05% ভোট পেয়ে পঞ্চম অবস্থানে বাংলাদেশ খেলাফত মজলিস। আগের সংসদ নির্বাচনের সাথে ভোটের হার বিশ্লেষণে দেখা যায়, দল হিসেবে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে জাতীয় পার্টির। দলটি কোনো আসনেই বিজয়ী হতে পারেনি। ভোটের হার মাত্র 0.89%। বিএনপি এবং জামায়াত ইসলামীর পর সার্বিকভাবে ভোট বেশি পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের ভোটের হার 5.79%। স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী। জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হলে ভোটের হারের ভিত্তিতে সদস্য পাবে দলগুলো। সেখানে আরও 3টি আসনের ফলাফল যোগ হবে। তাই বলাই যায় বিএনপির ভোটের হার বেড়ে 50%-এর বেশি হবে।
সেই সাথে বিএনপি জোটে থাকা দলগুলোর রয়েছে আরও 1.084% ভোট। আবার স্বতন্ত্রদের বেশিরভাগই বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ায় তারা যদি বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি যদি তাদের সমর্থন নেয়, তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভোট প্রাপ্তির হার আরও বাড়বে। জামায়াতে ইসলামীর সাথে যোগ হবে ঐক্যে থাকা দলগুলোর ভোটের হার 6.76%। এতে জামাত নেতৃত্বাধীন ঐক্যের ভোট দাঁড়াবে 38.52%। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। চ্যানেল আইয়ের খায়রুল ইসলাম তুফানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারদের ভাতার ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি সংবিধান, প্রবাসী ও তরুণ উদ্যোক্তাদের জন্য রাষ্ট্র কিভাবে কাজ করবে সে কথা তুলে ধরেন। মামলা হুয়েভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার মামলা করার সময় দেশের মিথ্যা মামলা, মিথ্যার সাক্ষী দেওয়া, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আইনি শাসন যদি আপনি চান, যদি এগুলো ছাড়া আপনার আইনি শাসন আশা করতে পারেন না, কল্পনা করতে পারেন না আপনারা। এবং এটা ধরেন যারা মিথ্যা মামলা করে এবং যে পুলিশও বিচার রেকর্ড করে, চার্জশিট দেয়, পুলিশ রিপোর্ট চার্জশিট দেয়, মিথ্যা অভিযোগপত্র দেয় তদন্ত ছাড়াই, তাদের ব্যাপারে আমার মনে হয় যে কোর্ট থেকেও আইনে নাই, আইন হওয়ার না পর্যন্ত কোর্ট থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এরা ব্যবস্থা রাখা উচিত, আর কোন প্রফেশন থাকে সেটেলমেন্ট করা উচিত। বিচার বিভাগ যদি শক্তিশালী না থাকে, যদি কিছু হবে না বাংলাদেশে। আপনি মৌলিক অধিকার এনজয় করতে পারবেন না। আপনি অল মানে প্রোটেকশন, ফান্ডামেন্টাল রাইটস প্রোটেকশন দেবে কে ইন কেস অফ ভায়োলেশন? সে কোর্ট শুড বি স্ট্রিক্ট অন দিস পয়েন্ট। আর রুল অফ ল যদি স্ট্রিক্ট করি, আইনের সাথে স্ট্রিক্ট করি, আপনি ধরেন এবং আপনি ধরেন রাজনীতি আসে যদি, তাহলে বাংলা অনেক বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে আপনি ধরেন এখানে যারা ভালো মেধাবী ছেলেমেয়েরা এদেশে পড়ালেখা করে এদেশে চলে আসবে। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বর্তমান সিস্টেম চলতে পারে না। আপনার আর কোটি কোটি মানুষের বেকার রেখে আপনি দেশের আপনার আইনি শাসন চাবেন, তা হবে না। আপনার মানুষকে আপনার ইনভেস্টমেন্ট আইনি শাসন করতে হবে, স্ট্রিক্ট করতে হবে, পাশাপাশি অপরচুনিটি দিতে হবে। ওদের চাকরি দেন, ওদের বেকার ভাতা দেন, তাহলে ক্রাইম রেট কমে যাবে। কিন্তু আপনার টাকা আসার সুযোগ করে দেন, আপনি সেফ হ্যাভেন বানান টাকা আসার জন্য। তো টাকা এখানে টাকা আসতে গেলেও টাকাটা ব্যাংকে চলে যাবে, ব্যাংকে প্রসেসে গেলে সেখান থেকে ব্যাংক আরও বেশি করে লোন দিতে পারবে, শিল্পায়ন হবে। আপনি ঘুরে ঘুরে পিছিয়ে যে সরকার আসে একই ক্যারেক্টার, ওই টাকা চুরি করে পাচার হয়ে গেছে, ওই টাকা পাচার। সিস্টেমটা চেঞ্জ সিস্টেম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। তারা মনে করে দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। ভোট গ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলে বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পর্যবেক্ষক দল। দেশীয় পর্যবেক্ষকরা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা যথেষ্ট ছিল না। পান্থর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের পাশাপাশি উৎসাহ ছিল দেশি বিদেশি পর্যবেক্ষকদের। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে গণনা পর্যন্ত ছিল তাদের সরব উপস্থিতি। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে। প্রশ্নোত্তরে জুলাই সনদ বাস্তবায়ন, নারীর অংশগ্রহণ বাড়ানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেন এনফ্রেল চেয়ারম্যান। The inclusive part, yes, we accept that the Awami Leagues মেনে নিচ্ছি যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তবে এটাও ঠিক আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরে আসতে হবে। সকলের অংশগ্রহণের বিষয়টি পরবর্তী সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, তবে আমরা এটা বলতে পারি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। পোস্টাল ভোট যুক্ত হওয়াটাও ইতিবাচক অগ্রগতি। দেশি পর্যবেক্ষকদের সংবাদ সম্মেলনে নির্বাচনকে মোটা দাগে সুষ্ঠু বলা হলেও কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে গণনা কার্যক্রম আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পোস্টাল ভোটিং এর ব্যবস্থাটা যদি করা হয় তাহলে খুবই ভালো হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অবশ্যই নিচতলায় ব্যবস্থা করা প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহীর যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোট কাউন্টিং সময় তারা বলছেন যে এই জায়গায় পর্যবেক্ষকদের থাকার কথা না, এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। তো আমরা এই 3টা ঘটনাই পেয়েছি আমরা চিটাগাং থেকে। পর্যবেক্ষকরা মনে করেন বিশ্বের কোনো দেশের কোনো নির্বাচনই পারফেক্ট না, তবে উন্নয়নের সুযোগ থাকে। বাংলাদেশকে ভুল থেকে শিক্ষা নেয়ার সুপারিশ তাদের। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনের পর প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর প্রধান সূচক বেড়েছে 201 পয়েন্ট। উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেশিরভাগ শেয়ারেরই দাম বেড়েছে। নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসায় দীর্ঘদিনের পতনমুখী শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলছেন বিশ্লেষকরা। পরাগ আজিমের রিপোর্ট। 2010 সালে বড় ধসের পর থেকেই পতনমুখী ধারায় দেশের শেয়ার বাজার। কিছুটা আশা তৈরি হয়েছিল 5ই আগস্টের পট পরিবর্তনের পর। টানা বেশ কিছুদিন চাঙ্গা ছিল শেয়ার বাজার। পরবর্তীতে নানা নিয়মের বেড়াজালে বাজার অতি নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পর আবারও পতনের ধারায় চলে আসে শেয়ার বাজার। সম্ভাব্য রাজনৈতিক অনিশ্চয়তায় সাইডলাইনে চলে যান বিনিয়োগকারীরা। 17 বছরেরও বেশি সময় পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসার খবরে শুরুর দিনই চাঙ্গা শেয়ার বাজার। আমরা আশার আলো দেখতেছি, যতটুকু আমরা মার্কেট থেকে হারাইছি আশা করি আস্তে আস্তে এটা রিকভারি হবে। এই ধারাটা অব্যাহত থাকাটাই হচ্ছে আমাদের মার্কেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে যে অবস্থা দেখতেছি ইনশাআল্লাহ আশা করি আমার এটা কভার হয়ে যাবে। নতুন নতুন বিনিয়োগকারী এখন আসতেছে, তারা জানে যে এই সরকার আসলে পুঁজিবাজার অনেক ভালো হয়। বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারের স্থিতিশীলতা রক্ষায় নতুন সরকারকে কিছু উদার সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে মার্কেটটা ব্যাপকভাবে বেড়েছে এটাই খুব স্বাভাবিক, মানুষের আস্থা ফিরেছে, হয়তো সে কারণেই আজকে দেখলাম মার্কেট প্রায় 200 পয়েন্ট বেড়েছে। মার্কেটের যে ঊর্ধ্বগতি আমি মনে করি অবশ্যই টিকে থাকবে এবং মার্কেট আমাদের যেখানে থাকা উচিত তার চেয়ে এটা অনেক নিচে সূচক অবস্থিত। এই মার্কেট আমাদের অর্থনীতির যে সাইজ তার সাপেক্ষে আমাদের স্টক মার্কেটের সূচক এবং তার যে ট্রানজ্যাকশন ভলিউম এটা অনেক কম। সরকারের দিক থেকে পলিসি সাপোর্ট যদি পাই এবং যদি পরবর্তী কমিশন চমৎকারভাবে যদি কাজ করতে পারে মানুষের পালসটাকে ধারণ করে, তাহলে মার্কেটটা অনেক দূর যাবে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারলে শেয়ার বাজার নিজের গতিতে এগোবে মনে করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী চিকিৎসা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রমজানের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 8ই মার্চের পরিবর্তে 18ই ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে। আগামী 29শে মার্চ থেকে আবার শিক্ষা কার্যক্রম শুরু হবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে এই আদেশ দেওয়া হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সোমবার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ কড়া নিরাপত্তার মধ্যে আদিয়ালা কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। জেলা প্রশাসন জানায় প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ চক্ষু বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে। সাবেক প্রধানমন্ত্রীর সার্বিক শারীরিক অবস্থা পর্যালোচনায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হচ্ছে। পরীক্ষা শেষে একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইমরান খানের চোখের সমস্যার বিষয়ে উদ্বেগ দেখা দেয়ায় কারাগারেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ব্যবস্থা করা হয়। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেওয়া হবে। এবারে জানাবো কৃষি সংবাদ।
অতিরিক্ত পরিশ্রম ও অঞ্চলভিত্তিক আখের গুড় ব্যবহার কমে যাওয়ায় শরীয়তপুরে দিন দিন কমছে আখের আবাদ। একসময় আখ চাষ কৃষকদের অন্যতম আয়ের উৎস হলেও এখন অনেকেই বিকল্প ফসল চাষে ঝুঁকছেন। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। আখ চাষ লাভজনক না হওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ধীরে ধীরে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার বাড়তে থাকায় শরীয়তপুরের কৃষক আখ চাষ ছেড়ে বিকল্প সবজি চাষে ঝুঁকছেন। আখ আবাদ অনেক পরিশ্রমের কাজ, এই কাজের জন্য লেবার পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য আখ আবাদ কমে যাচ্ছে। প্রথম বছর আখ লাগালে একটু খরচ বেশি, পরে প্রতিতে আর খরচ কম, হালকা খরচেই যেমন আখ হয়ে যায়। আমরা আখ লাগাইলে খেসারি করা যায়, মসুরি করা যায়, শাকসবজি করা যায়, এতে যেমন অন্যান্য ফসলের তো আমাদের আগের একটু ভালোই হয়। আখের আবাদ বাড়াতে চিনির পরিবর্তে নিরাপদ গুড় ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমরা যদি চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বাড়াতে পারি তাহলে যেমন আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে, তেমনি আমাদের আখের উৎপাদনটাও বাড়বে। আর আখের উৎপাদন বাড়ানোর জন্য আমরা কৃষি বিভাগ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলায় এবার ৮০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যথাযথ উদ্যোগের মাধ্যমে আখের আবাদ বৃদ্ধি করা গেলে শুধু নিরাপদ গুড়ের চাহিদাই মিটবে না, চাষিরাও আবার আখ চাষে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। প্রায় ২ যুগ ধরেই বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশপাশের প্রাণ প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এসব পাখি। এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রামরাই দিঘি। দিঘির স্বচ্ছ জলে দিনভর লোকচুরিয়ার জলকেলিতে ব্যস্ত পানশাল, পানকৌড়ি, বালিহাঁস, পাতিহাঁস সহ নানা প্রজাতির হাজারো পরিযায়ী পাখি। এমন নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রাচীনতম এই দিঘির পাড়ে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এই সুন্দর সুন্দর অতিথি পাখিদের দেখতে আমাদের রানীশঙ্কল থেকে বিভিন্ন জায়গা থেকে, এর আশেপাশে এলাকা থেকে অনেক দর্শনার্থী আসে। আর এই অতিথি পাখি দেখে আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দিত হয়। সত্যি আমার এই অতিথি পাখিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। রামরাইকে পরিযায়ী পাখির অভয়ারণ্যে পরিণত করতে কাজ করছে প্রশাসন। তবে অবৈধ শিকার বন্ধ সহ প্রশাসনের হস্তক্ষেপে রামরাই দিঘি পরিযায়ী পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে এমন প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে আউন্স প্রতি স্বর্ণের দাম 2.33% বেড়ে দাঁড়িয়েছে ৫,০৪১.৮০ ডলার। এছাড়া গত এক মাসে স্বর্ণের দাম বেড়েছে ৩৬০.৫৯ ডলার। এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের আগাম দাম প্রায় 2% বেড়ে আউন্স প্রতি ৫,০৪৬.৩০ ডলারে উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে স্বর্ণের দাম আউন্স প্রতি $৫,০০০ বৃদ্ধি এক ধরনের মানসিক সীমা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি ধারাবাহিকভাবে স্বর্ণ কেনা অব্যাহত রাখে তাহলে এই ধাতুটির দাম $৬,০০০ পেরিয়ে যেতে পারে। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন LMBA বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকরা বলছেন 2026 সালে স্বর্ণের দাম সর্বোচ্চ $৭,১৫০ পর্যন্ত উঠতে পারে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থীকে ভোট দেয়ায় গৃহবধূ ধর্ষণের শিকার অভিযুক্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নারী হাসপাতালে গিয়ে অভিযোগ করেন এনসিপির প্রার্থীকে ভোট দেয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বলছেন, অভিযোগকারীর বিবরণে উল্লেখ করার সময়ে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে 2 দফায় মারামারির তথ্য পাওয়া গেছে। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। মারামারির ঘটনায় চিকিৎসা নিতে 14 ফেব্রুয়ারি দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে যান এক গৃহবধূ সহ কয়েকজন। বিকাল 5টায় ওই গৃহবধূ আবারও হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে বলেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বাথরুম তো বাইরে মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন গোসল খানা এর ভিতরে গেলে আমার ঢুকে গেছে। তবে মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা করতে পারেননি চিকিৎসকরা। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে, কারণ আপনারা জানেন যে ধর্ষণ একটি স্পর্শকাতর পরীক্ষা। তো আমরা এখনও আইনি কর্তৃপক্ষ বিশেষ করে পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো পরীক্ষার জন্য ধর্ষণ পরীক্ষার কোনো চাহিদা পাইনি। হাসপাতালে ওই নারীকে দেখতে যান নোয়াখালী 6 হাতিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেন শাপলাকলিতে ভোট দেওয়ায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং হচ্ছে আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ককে আমি হসপিটালে এসে পাচ্ছি না, আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। পুলিশ বলছে ওই ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ধর্ষণের অভিযোগের কথা জেনে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ওই স্থানে 2 দফা মারামারির তথ্য পায়। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর ফেসবুক লাইভে নিজের পক্ষে ব্যাখ্যা দেন অভিযুক্ত ব্যক্তি। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। অভিযোগকারীর প্রতিবেশীরাও ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনারা কিছু জানেন? কোনো ঘটনাটা মনে না। ঘটনা নাই না, এখানে নাকি একটা ধর্ষণ ঘটনা হয়েছে, আপনি কিছু জানেন না? জেলা বিএনপি নেতারা বলছেন ওই নারীকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পূর্ণাঙ্গ তদন্ত হলে প্রকৃত ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। রমজান উপলক্ষে রাজধানীর হোটেল আমারি ঢাকাতে শুরু হচ্ছে রাজকীয় মোগলাই আয়োজন। পুরো মাস জুড়ে থাকবে বিশেষ ইফতার ও ডিনার বুফে। এছাড়াও প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার থাকবে সেহরি বুফের আয়োজন। হোটেলের আমায়া ফুড গ্যালারিতে পরিবেশন করা হবে সিগনেচার দম বিরিয়ানি, শাহী ভেজিটেবল পোলাও, মোগলাই পরোটা, শিরমাল ও খামিরি রুটি। অভিজ্ঞ দেশি বিদেশি শেফদের হাতে তৈরি কাবাব ও মোগলাই ভিত্তিক নানা পদ দেবে ভিন্ন স্বাদ। ঘরে বসে ইফতার খেতে লবি লেভেলের ক্যাসকেড রেস্টুরেন্টে রয়েছে বিশেষ টেকঅ্যাওয়ে ইফতার বক্স। আভিজাত্যপূর্ণ পরিবেশ, বৈচিত্র্যময় মেনু ও আন্তরিক আতিথেয়তায় আমারি ঢাকার এমন আয়োজন থাকবে পুরো রমজান মাস জুড়ে। সংবাদে আবারও সময় হয়ে গেল, এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। দেশ গঠনে সরকারি বিরোধী দল একসঙ্গে কাজ করবে মন্তব্য। মঙ্গলবারের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের শপথের পরই বিলুপ্ত হবে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক।
এবং জাতীয় নির্বাচনের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান, শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলছেন বিশ্লেষকরা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।